সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাসান ওয়ালি। শুরুতেই জেনে নেব এখনকার প্রধান শিরোনাম। প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিলের ভিড়, পাতানো নির্বাচনের চেষ্টা অব্যাহত থাকলে ভোটের আগেই মাঠে নামার ঘোষণা এনসিপির, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশনা ইসির। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, প্রচারণা নিয়ে দিলেন নানা দিক নির্দেশনা। রাতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। ওসমান হাদি হত্যায় ফয়সাল করিম সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন মাস্টারমাইন্ড যুবলীগ নেতা বাপ্পি, দাবি ডিবির। এবং বাগেরহাটে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্প, নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, নেই কর্মসংস্থানের সুযোগও, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এগিয়ে নেওয়ার দাবি। খানজাহান আলীর স্মৃতিধন্য প্রাচীন জনপদ, অনিন্দ স্থাপত্য শৈলী আর সুন্দরবনের ছায়ায় ঘেরা বাংলার এক গর্বিত আখ্যান। দর্শক, নির্বাচনের পথচলায় আজ আমরা এসেছি মসজিদের শহর বাগেরহাটে। 9টি উপজেলা নিয়ে গঠিত বাগেরহাটে রয়েছে মোট 4টি সংসদীয় আসন। আমরা এই মুহূর্তে রয়েছি বাগেরহাট 2 কোচো উপজেলার সাইনবোর্ড এলাকায়। প্রতিদিনের মতো আজকেও এই চায়ের আড্ডায় আমরা অনেক মানুষকে পেয়েছি, নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তাদের নির্বাচনী ভাবনা সম্পর্কে আমরা জানবো। একই সঙ্গে বাগেরহাটের সমস্যা, সংকট এবং সম্ভাবনার গল্পও শুনবো। আমরা শুরুতেই কথা বলতে চাই নির্বাচন নিয়ে। একেবারে সন্নিকটে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট। আমরা একটু জানতে চাই যে বাগেরহাটের নির্বাচনী পরিবেশ কেমন রয়েছে, নির্বাচন নিয়ে আপনাদের মধ্যে কেমন উত্তেজনা দেখছেন, কেমন পরিবেশ রয়েছে? আসসালামু আলাইকুম। নির্বাচন গত 3টা যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, আমরা এটা ভোটাধিকার আমাদের প্রয়োগ করতে পারিনি। দিনের ভোট রাতে হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। আমরা নির্বাচনী পরিবেশ যেটা সুষ্ঠু আছে, সুন্দর আসছে। আমরা আশা রাখছি যে এবার আমরা ভোট দিতে পারবো, আমাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারবো, এটা আমরা আশা রাখছি। আশা করছি যাতে করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আপনার কাছে একটু জানতে চাই যে একই সঙ্গে তো গণভোট হবে এবার, গণভোট নিয়ে প্রচারণা আসলে কেমন দেখছেন বা কতটুকু জানেন? আসলে আমরা তো আগে কখনো এভাবে ভোট দিতে পারিনি। 17 বছরে আমাদের দেখে খুব ভালো লাগতেছে যে আমরা দেশের নাগরিক হিসাবে আমরা সেইভাবে ভোট দেখব এবং খুব আনন্দ এবং আমেজ লাগতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। যেই বলছিলেন যে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে, তারা নির্বাচনে ভোট দিতে চায়, আরও কয়েকজন মানুষ আছেন, আমি একটু কথা বলতে চাই, ছোট করে একটু জানতে চাই নির্বাচনে নিয়ে কেমন দেখছেন পরিবেশ এবং কেমন প্রার্থী বাছাই করবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে আজকে এখানে যে আমাদের আয়োজন করা হয়েছে, আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি। আমরা যারা ইয়াং জেনারেশন তরুণ ভোটার, আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি ভোট কেন্দ্রে গিয়ে। তো আশা করব এই বছরটা আমরা সবাই আমাদের ইচ্ছা মতো ভোট দিয়ে জনগণের সেবা করার জন্য যাতে আমরা এগোতে পারি। যারা জনগণের সেবা করবে তাদেরকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করতে চান। আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনের পরিবেশ কেমন এখন পর্যন্ত? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এই জায়গার থেকে যাকে নমিনেশন দেখ, সাধারণ মানুষের ভিতরেও অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এখন সাধারণ মানুষের ভিতরে যে চাহিদা, আগে অন্ধকারে দিনের ভোট রাতে হতো, এটা থেকে তারা মুক্তি পেয়েছে। এখন আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি সাধারণ মানুষ যাতে কেন্দ্রে গিয়ে নিরাপত্তাভাবে সুন্দরভাবে ভোটটা দিতে পারে, এইটা আশা ব্যক্ত করছি। যাতে করে ভোটাররা কেন্দ্রে যে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, তার ভোটাধিকার প্রয়োগ করে প্রার্থী বাছাই করতে পারেন, তেমন প্রত্যাশার কথা শুনছিলাম। আমরা জানি যে বাগেরহাট কিন্তু একটি পর্যটন নগরীও। এখানে হযরত শাহজালাল খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার যেমন রয়েছে, 60 গম্বুজ মসজিদ রয়েছে, একই সঙ্গে কিন্তু একেবারেই সুন্দরবন। সব মিলিয়ে সেই জায়গায় শুরুতে আমরা একটু পর্যটনের কথা বলতে চাই যে এত বছরে মানুষ তো অসংখ্য মানুষ প্রায় প্রতিদিন এই জায়গাটিতে আসেন, খানজাহান আলীর মাজারে আসেন, 60 গম্বুজ মসজিদে আসেন, সুন্দরবনে যান। পর্যটন নগরী হিসেবে আসলে বাগেরহাট কতটুকু এগোলো? আপনার নামে শুধু পর্যটন নগরী, আসলে একটা পর্যটন নগরীর যে সুযোগ সুবিধা থাকার দরকার, থাকার সুন্দর ব্যবস্থা, আপনার ঘোরার পর্যাপ্ত ব্যবস্থা, বিশেষ করে সুন্দরবনে যাতায়াতে
যে সুন্দর একটা ব্যবস্থাপনা সেটা একদম অপতুল। আপনারা জানেন এই যে সুন্দরবন পৃথিবীর ম্যানগ্রোভ বনাঞ্চলের একটি, যেটি আমাদের এলাকার গর্ব, কিন্তু এখানে এই কে আরও বড় করা সম্ভব। আমাদের আছে খান জাহান আলীর মাজার, বিশ্ব ঐতিহ্যের অংশ ৬০ গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। এই সুন্দরবনের পর্যটন ব্যবস্থা সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে যদি আরও সুন্দর ব্যবস্থাপনায় আনা যেত, এবং এইখানে আমাদের দীর্ঘদিনের দাবি এই যে আমাদের রামপালে আমাদের যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টটা যদি চালু করা যায়, আমার মনে হয় আমাদের এই যে আগামীতে এই অঞ্চলটা একটা পর্যটন নগরী, কক্সবাজারের মতো একটা পর্যটন নগরী হিসেবে আমরা খ্যাতি লাভ করবে বাংলাদেশ। পর্যটন নগরী হিসেবে গড়ার সুযোগ রয়েছে, আপনি সেটি বলছেন। আমি একটি পরিবেশের কথা জানতে চাই। আমরা জানি যে একদিকে পর্যটক আসলে পরে পরিবেশের অনেক সময় পলিথিন নানান কিছু দিয়ে বিঘ্নতা ঘটে, এবং একই সঙ্গে আরেকটি বিষয় যে সুন্দরবনের ভেতরে পরিবেশটি কেমন রয়েছে, জলদস্যু বনদস্যু, সেই অবস্থাটি কেমন? এইটা বিগত দিনে বা বর্তমানে যেটা আছে, এইটা আরও ভালো ব্যবস্থাপনার দরকার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এখানে যারা দায়িত্বে আছে তাদেরকে সুশৃঙ্খলভাবে এর মানে শান্তিপূর্ণ অবস্থা, মানে মানুষ নির্দ্বিধায় যাতে যেতে পারে যে কোনো সময়, সেই ব্যবস্থা করতে হবে। এটা সরকারের উদ্যোগ থাকতে হবে, সরকারি উদ্যোগটি থাকতে হবে, নিরাপত্তা যাতে করে নিশ্চিত করতে পারে সেটি বলছেন। আমরা আরেকটু কথা বলতে চাই যে সুন্দরবনে তো আসলে একটি বিরাট সম্ভাবনা জায়গা, একই সঙ্গে এখানে নানান দুর্যোগ দুর্বিপাক যখন আসে, সুন্দরবন ঢাল হয়ে দাঁড়ায় আসলে এই উপকূলীয় জেলাটির মানুষদের জন্য। সেই সুন্দরবন আসলে কেমন আছে, সেখানকার পরিবেশ কেমন? আসলে সুন্দরবন হচ্ছে যে আমাদের একটা মা বললে চলে, দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য সুন্দরবন আমাদের মা বললে চলে। কারণ হচ্ছে যে সন্তানদের যেমন মা আগলিয়ে রাখে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে সব ধরনের বিপদ থেকে সুন্দরবন তেমন আমাদের আগলিয়ে রাখে। কিন্তু সুন্দরবনের যে বিষয়গুলো এখন দেখা যাচ্ছে, সুন্দরবনের প্রতিনিয়ত হরিণ শিকার হচ্ছে। সুন্দরবনে কিছুদিন আগে গতকালও একটা বাঘ হরিণ শিকারের ফাঁদে পড়ে, হরিণ শিকারের ফাঁদে পড়ে এখন সে অসুস্থ অবস্থায় খুলনায় চিকিৎসা নিচ্ছে। তো তারপর হচ্ছে যে যেমন ডাকাতের প্রভাবও বেড়েছে, জিম্মি করছে। এই ধরনের সুন্দরবনকে রক্ষা করার জন্য যে ধরনের আমাদের কাজ করা উচিত, সে ধরনের কাজ আসলে আমাদের হচ্ছে না। আমরা বিগত সময়ে দেখেছি সুন্দরবনকে একটা আমাদের মৌচাক বানিয়ে রাখা হয়েছিল, যে আমাদের সরকার দৃষ্টি আকর্ষণ ওইখানে ছিল, কিন্তু কোনো ধরনের কার্যকরী ভালো কিছু হয়েছে কিনা সেটা আমরা কখনো দেখিনি। কিন্তু বিগত সময় যে সরকার বা যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে অনুরোধ থাকবে যে সুন্দরবন যেমন আমাদের একটা দক্ষিণ অঞ্চলের জন্য মা, এই মাকে রক্ষা করার জন্য সন্তান যেমনটা কাজ করে থাকেন, আমাদের এখান থেকে যে সকল মানুষ বা যারা সংসদে যাবেন তারা যেন আমার এই মাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ভূমিকা পালন করে থাকেন। যারা আগামী দিনে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা যাতে করে সুন্দরবনকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখেন তেমন কথা বলছেন। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, এত পর্যটন ক্ষেত্র জায়গা রয়েছে, ৬০ গম্বুজ মসজিদ, সুন্দরবন, মানুষজন আসেন, এখন পর্যন্ত কেমন পরিবেশ আসলে পর্যটন নগরী হলো বাগেরহাট? বিসমিল্লাহির রহমানির রহিম। মূল হচ্ছে পর্যটক আমাদের এই জায়গায় সুন্দরবন একটা মানে ভালো এক্সপার্ট দর্শকদের জন্য ঘোরার জন্য, তো তুলনামূলকভাবে হচ্ছে সেইভাবে সাপোর্ট পাচ্ছে না। যেমন আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছি যে ঢাকা থেকে 2 জন আসা ব্যক্তিকে ওই জায়গা গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে এবং টাকা দাবি করা হয়েছে। তো এই বিষয়টা যদি একটু নজরে নেওয়া হয় তো ভালো হতো। অনেক সময় আসলে বনদস্যুতার শিকার হচ্ছেন, অনেকে অপহরণের শিকার হচ্ছেন, সেটি ইঙ্গিত করছে মানুষ বলছেন যাতে করে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আমরা জানি যে চিংড়ির জন্য একটি বড় ধরনের জায়গা আসলে এই বাগেরহাট, এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে জেলাটি প্রতি বছর অনেক, সেই জায়গায় একটু জানতে চাই যে চিংড়ির যে বাণিজ্য সেটি আসলে কতটুকু বাগেরহাট দিনকে দিন তো এটি উন্নত করার কথা, কি অবস্থার মধ্যে আছে? ধন্যবাদ। বাগেরহাট অঞ্চল, বিশেষ করে দক্ষিণাঞ্চলের ভিতরে বাগেরহাট অঞ্চলে চিংড়ি এবং গলদা চাষের জন্য বিখ্যাত। প্রতি বছর এই জায়গা থেকে অনেক মাছ বিদেশে যায়, রপ্তানি হয়, কিন্তু প্রান্তিক চাষিরা বারবার ভাইরাস আক্রান্ত হয়ে প্রত্যেক বছর চাষিরা পথে বসে, কিন্তু সরকারি কোনো উদ্যোগ আমরা গ্রহণ করতে দেখি না। তারপরে সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে প্রান্তিক চাষিরা উপযুক্ত মূল্য পায় না। এই বিষয়টা উচ্চ পর্যায় থেকে সরকারিভাবে তদারকি করলে বাগেরহাটবাসী অনেক উপকৃত হবে, এটা আমি আশা করছি। আমরা সিন্ডিকেটের কথা শুনছিলাম, এখানে তো প্রশাসন আছে, তাদের তদারকিটা আসলে কেমন, যে একেবারে প্রান্তিক চাষি মৎস্যজীবী তাদের সুরক্ষার জন্য? বাগেরহাটের যারা এই চিংড়ি চাষি আমরা যারা, এরা তো এই আপনার প্রশাসন কর্তৃক
স্থানীয় প্রশাসন কর্তৃক এদের কোনো প্রতিকার করার কোনো ব্যবস্থা নাই। এটা যদি আপনার সরকারিভাবে ডিসি সাহেব অথবা সচিবালয় থেকে, মন্ত্রণালয় থেকে যদি এর কোনো প্রতিকার হয় তাহলে হয়তো সিন্ডিকেট বন্ধ হয়। সিন্ডিকেট ধরেন খুলনায় মাছ কোম্পানি আছে, ওই মাছ কোম্পানির মাধ্যমে এটা সিন্ডিকেট করে। বাগেরহাটে আমরা যারা প্রান্তিক চাষি, এদের যারা আমরা মাছ উৎপাদন করি, এদের সিন্ডিকেট করার কোনো সুযোগ নাই। আমরা এই মাছ দেখা গেল ডিপুতে নিয়ে বিক্রি করি, এই ডিপুতে বিক্রি করার পরে এই মাছ খুলনায় মাছ কোম্পানিতে যায়, ওই মাছ কোম্পানিওয়ালারা ন্যায্য দামে যদি মাছ বিক্রি করে বা আমাদের যদি চাষিদের যদি ন্যায্য দাম দেয় তাহলে আমরা এই দেশ অনেক উপকৃত হব। প্রশাসনের নজরদারির কথা আমরা শুনছিলাম, একটু কৃষি নিয়ে কথা বলতে চাই। আমরা জানি একইভাবে কৃষির জন্য আসলে বাগেরহাট বেশ সমৃদ্ধ একটি জায়গা। কৃষির জায়গাটি আসলে কেমন রয়েছেন, কৃষকরা কেমন আছেন? আসলে অ্যাকচুয়ালি বলতে গিয়ে আমাদের এই বাগেরহাট অঞ্চলটা কৃষিপ্রধান দেশ, আমরা কৃষির পরে নির্ভরশীল। আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, যেমন ইরি আছে, বড়ো আছে, এরপরে বিভিন্ন জাতের বিভিন্ন সময় যে চাষগুলো, যে আমাদের খালগুলো ব্লক হয়ে গেছে, এইগুলো খনন করা দরকার, সেচের ব্যবস্থা করা দরকার। এরপরে যে ব্লক সিস্টেম যে এরিয়াগুলো উন্নয়ন করা যায়, আমরা চাচ্ছি কি সরকারকে যদি আমাদেরকে আর কিছুভাবে সরকারি যেগুলো বরাদ্দ আছে এইগুলো যদি ঠিকমতো দেয়, আমরা কৃষিরা এই করে আমরা আরও উন্নত হতে পারবো। জি, আমরা একটু কথা বলতে চাই মধু নিয়ে, আমরা একটু কথা বলতে চাই সুপারি নিয়ে কথা বলছিলাম। এখানে অনেক নারী ভোটারকে আমরা পেয়েছি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনারা কি আসলে আসল মধু পান? সুন্দরবনের যে আসল মধু সারা দেশ খেতে চাই, আপনারা বাগেরহাটে কেমন পান সেটা? আমরা মধু কিনি, কিন্তু সেটা যে আসল না নকল সেটা আমরা বুঝবো কি করে? এর আগেও তো আসলে আপনারা খেয়েছেন, সেই মধুর মান কি এখন আছে? না, আগের মতো মান নাই, ওভাবে আগের মতো 1 নম্বর মধু পাওয়া যায় না। এর কারণটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? কারণটা সিন্ডিকেট হয়তো হবে, কারণ সুন্দরবন থেকে যারা আনে ওরা হয়তো আমাদের এটা দেয় না 1 নম্বরটা। বলছেন আসলে সিন্ডিকেটের কথা কিন্তু আসলে বারবার ঘুরে আসে, যে সম্ভাবনা জায়গাগুলো রয়েছে। আমরা একটু সুপারি নিয়ে আর একটু কথা বলতে চাই যে বাংলাদেশের একটা বড় বাজারের জায়গা আসলে বাগেরহাটের সুপারি, সেখানে আসলে যে চাষিদের কি অবস্থা, এটি আসলে আরও বাড়ানোর সুযোগ তো নিশ্চয়ই আছে। ধন্যবাদ। আমাদের কচুয়া উপজেলা হলো সুপারি বিখ্যাত, কিন্তু সুপারি চাষিরা যারা চাষ করে তারা ন্যায্য ফলটা পায় না, এটা বাইরে চলে যায়, কিন্তু কৃষকরা যেটা ন্যায্য পাওয়ার কথা সেটা কৃষকরা পায় না। এই হচ্ছে আমাদের এই জায়গার অবস্থা। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, এটি তো প্রশাসন রয়েছে, তাদের তদারকি কেমন দেয়? তারা তেমন একটা এটা তদারকি করে না এবং তদারকি খেয়ালও করে না। প্রশাসনের প্রতি কিন্তু অভিযোগ আমরা শুনছি যে যেই কৃষক যারা রয়েছেন, যারা এখানে সুপারি চাষ করছেন, যারা চিংড়ি চাষ করছেন, সব কিছু মিলিয়ে কিন্তু এক ধরনের নানান অভিযোগ রয়েছে। সম্ভাবনার জায়গা যেটি বাগেরহাটে, সেটি অনেকাংশে ক্ষুণ্ণ হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই বাগেরহাটে যিনি সময় টেলিভিশনে প্রতিনিধিত্ব করছেন, আলী আকবর টুটুল। আমরা নানান কথা শুনছিলাম, আমরা চিংড়ি নিয়ে কথা বলছিলাম, কৃষি নিয়ে কথা বলছিলাম, আমরা সুপারি নিয়ে কথা বলছিলাম। সব কিছুতে কিন্তু এক ধরনের মানুষের অভিযোগ রয়েছে। সিন্ডিকেট এর কথা আমরা শুনছি, যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কথা শুনছি। আপনার কাছে কি মনে হয় যে প্রশাসনের তদারকিটা আসলে কেমন এই জায়গাটিতে বাগেরহাটে? আসলে বিষয়টা হলো যেটা অপার সম্ভাবনাময় বাগেরহাট জেলা, এই জেলায় আসলে কৃষি প্রধানের কথা বলছেন, পর্যটনের বিষয়ে কথা বলেছেন, কিন্তু সেই জায়গাটা যদি বলি যে আসলে এখানে যে প্রশাসন রয়েছে আসলে আন্তরিকতার অভাবের কারণে আসলে কিন্তু এখানকার মানুষ আসলে দিন দিন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত শিকার হচ্ছে, কারণ এটা উপকূলীয় জেলা। সেই জায়গাটা যদি আসলে আন্তরিকতা থাকে এবং যারা জনপ্রতিনিধি তাদেরও আন্তরিকতা থাকে তাহলে হয়তো বা এখানকার মানুষ আবার নতুন করে দাঁড়াতে পারে। সেই জায়গাটা আমি বলবো যাতে উদাসীনতা না হয়ে, যাতে মানুষের চিন্তা করে, মানুষের ভাবনার বিষয়গুলো মাথায় নিয়ে যদি কাজ করে, হয়তো বা এই অঞ্চলের মানুষ আবার ঘুরে দাঁড়াতে শিখবে। আপনি বলছেন যদি সম্ভাবনা নিয়ে কাজ করে তাহলে এটি এই অঞ্চলের মানুষ আবারও ঘুরে দাঁড়াবে, সেই প্রত্যাশার কথা বলছিলেন আমাদের সহকর্মী আলী আকবর টুটুল। বাগেরহাটের সমস্যা, সংকট এবং সম্ভাবনার কথা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন, সেই প্রতিবেদনটি দেখে আসবো। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটে রয়েছে দুটি বিশ্ব ঐতিহ্য। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন, অন্যদিকে মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। এছাড়া বঙ্গোপসাগর, দুবলার চর, বলেশ্বর, ভৈরব, পশুর নদী ও মোংলা বন্দর তো রয়েছে। উপকূলীয় জেলা হওয়ায় ঝড় জলোচ্ছ্বাস মোকাবেলা করে বাঁচার চেষ্টা করেন এ জেলার মানুষ।
এর সঙ্গে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা সংকট। তবে চিংড়ি, বোরো ধান, নারকেল, সুপারি সহ কৃষি ও পর্যটন শিল্পে রয়েছে অপার সম্ভাবনা। পর্যটক এখানে থাকতে পারে না, ভিতরে যায় আবার চলে আসে, মানে একটা রেস্ট নিবে বা কোথাও থাকবে, ঘুরবে, ওরকম কোনো একটা নাই। এখানে যাতে 5টা হোটেল হয়, 5টা মানুষ থাকে, তাতে আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে। বাগেরহাট জেলার 9টি উপজেলা নিয়ে গঠিত এ জেলায় 4টি সংসদীয় আসন রয়েছে। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একটি আসন কমিয়ে 3টি আসন করা হলেও উচ্চ আদালতের রায়ে 4টি সংসদীয় আসন বহাল থাকে। 14 লাখ ভোটারের এ জেলায় 75% মানুষের প্রধান পেশা কৃষি। এছাড়া জেলে সম্প্রদায় সহ নানা পেশার মানুষের বসবাস রয়েছে। সাদা সোনা খ্যাত চিংড়ি ও দেশীয় নানা প্রজাতির মাছের উৎপাদনে এ অঞ্চলের অর্থনীতিকে সচল রাখছে। দাবি থাকবে যে আমাকে পানির সংকট বা পানিতে যেন কোনো দৌড়ন না লাগে। আর্থিক সহযোগিতা কিংবা কোনো কিছুতেই আমাদের পাশে কেউ এসে দাঁড়ায় না। ধানের বীজ, সার, ওষুধ তাদের কাছে চাওয়া, কিন্তু সেটাও আমরা পাই না। দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। এতে করে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। পিছিয়ে রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা। ডাক্তার আছে কিন্তু সেবা পায় না, স্বাস্থ্য কেন্দ্রে গেলে ওষুধ নাই। শিক্ষার ব্যবস্থাটা যাতে অর্থনৈতিকভাবে এবং ফ্যাসিলিটির দিকটা যেন আরো উন্নত হয়। শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ গড়তে হবে। রাস্তায় চলা নিরাপত্তা, বাজার দর নিয়ন্ত্রণ, আমরা এটাই সরকারের কাছে প্রত্যাশা করি। যে নির্বাচিত সরকার আসবে তারা যেন কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় আমাদেরকে। উপকূলীয় জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। দাবি ওঠে এসব এলাকার মানুষের মহাপরিকল্পনা বাস্তবায়নের। বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য 60 গম্বুজ মসজিদ ও সুন্দরবন ছাড়াও অসংখ্য ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, যা পর্যটনে উন্মোচন করতে পারে এক নতুন সম্ভাবনার দ্বার। সময় সংবাদ, বাগেরহাট। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আবারও আলোচনাতে ফিরে আসতে চাই। আমরা প্রতিবেদনও আসলে কিন্তু নানান সংকটের কথা দেখলাম, সম্ভাবনার কথা দেখলাম। আমরা সুপারি না একটু কথা বলতে চাই। সুপারির জন্য তো এটা একটি খুবই সম্ভাবনীয় জায়গা। সেখানে সরকারের তদারকি, পৃষ্ঠপোষকতা, সংরক্ষণ, বাজারজাত সব মিলিয়ে কেমন আসলে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে মূলত আমাদের এই এলাকাটা মূলত নারিকেল সুপারিতে আসলেই অনেক বিখ্যাত। তবে সুপারিটা আমাদের উৎপাদন অনেক ভালো, কারণ এই সুপারির জন্য আমাদের এক্সট্রা যে কৃষক রয়েছে তাদের উৎপাদনের জন্য অতিরিক্ত কোনো আসলে খরচ করতে হয় না। তবে সমস্যা যে জায়গাটা তৈরি হয় সেটি হচ্ছে এই সুপারিও মূলত যে বাজারজাতের কথা বলছিলেন, এটা হচ্ছে আমাদের এখানে রেগুলার যে ফড়িয়া রয়েছে, মানে মধ্য স্বত্বভোগী রয়েছে, তাদের কারণে প্রকৃত যে উৎপাদন যা কৃষকরা করে তারা হচ্ছে রেগুলার আসলে দামটা পায় না। এই কারণে সরকার যদি ওই মধ্য স্বত্বভোগীদেরকে বাদ দিয়ে তাদেরকে আসলে এটা সরাসরি বিক্রির কোনো মাধ্যম করা যেত, এবং এটা যদি আসলে অন্য জায়গায় যে আসলে সুপারি রপ্তানি করা হয়, এই রপ্তানির পদ্ধতিটাকে যদি একটু পরিবর্তন করা যেত, এই সেক্টরে যদি সরকার কাজ করতো। এবং আপনি হয়তো বা অবগত রয়েছেন বা জানি না, আমাদের এটি একটি ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করার জন্য আমাদের উপজেলা প্রশাসন একটা সময় চেষ্টা করেছিল এবং এটা প্রক্রিয়াধীন রয়েছে। তো এটা যদি আসলে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়, তাহলে হয়তো বা বিশ্বে এটার একটা গ্রহণযোগ্যতা তৈরি হতো। এবং এই সুপারি অনেক দামি এবং এটা বিভিন্ন জায়গায় রপ্তানি হয়। এখান থেকে অনেক আসলে অর্থ উপার্জন করা সম্ভব, যেটা যদি আসলে প্রক্রিয়াজাত সঠিকভাবে করা যায় বলে আমরা শুনছিলাম। সুপারির প্রক্রিয়াজাত যদি আরও সঠিকভাবে করা যায়, এটা আরও বেশি লাভ করার সুযোগ রয়েছে, সেটি শুনছি। একই সঙ্গে এটি জিআই পণ্য করার দাবিও কিন্তু রয়েছে। আমরা জানি যে বাগেরহাট উপকূলীয় জেলা অর্থাৎ সাতক্ষীরা, খুলনার মতো একই রকম নানান ধরনের সমস্যাও কিন্তু এই জায়গাটিতে রয়েছে। আমরা শুরুতে একটু কথা বলতে চাই লবণাক্ততার কথা। আমরা জানি সুপেয় পানির অভাবের কথা আমরা জানি, নারী স্বাস্থ্য, শিশু, নানান ধরনের অসুবিধার মধ্যে আসলে তারা থাকেন। বাগেরহাটে এখনকার পরিবেশটা আসলে কেমন, পরিস্থিতি কেমন? জি, আপনি যেটা বলছিলেন, আসলে বাগেরহাটের লবণাক্ততার অবস্থা খুবই খারাপ। যেটি হচ্ছে আপনারা জানেন যেন বাগেরহাটে যে খালগুলি, সরকারি যে খালগুলি আছে, সেই খালগুলি বাদ দিয়ে সেখানে মাছ চাষ করা হয়, যার জন্য হচ্ছে লবণ পানি ওরা উঠায় এবং সেই পানিটা বদ্ধ অবস্থায় রাখে, এবং এর কারণে ফসলি জমির প্রচণ্ড পরিমাণে ক্ষতি হচ্ছে। পাশাপাশি যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বাগেরহাটের 9টি উপজেলায় এখন এই মুহূর্তে যদি আপনি যান তাহলে দেখা যাবে 900 মতন অবৈধ ড্রেজার চলছে, যে ভূমি থেকে বালু তুলছেন, যাতে দেখা যাবে যে আগামী অল্প কিছু দিনের মধ্যেই বাগেরহাট ধসে যাওয়ার সম্ভাবনা আছে, মাটি ধসে যাবে বলে আমরা আশঙ্কা করছি। এবং যারা অভিজ্ঞ ব্যক্তি যারা আছেন তারাও কিন্তু একথা বলছেন যে ভূমি থেকে বালু তোলা হচ্ছেন, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর যদি আপনি পাশাপাশি আপনি যদি যান যেন অবকাঠামো বা রাস্তাঘাটের কথা,
বাগেরহাটে আসলে রাস্তাঘাটের অবস্থা খুবই জরাজীর্ণ অবস্থা। সেখানে যে পৌরসভায় 5 তারিখের পরে দেখা গেছে কিছু কাজ চলছে, কিন্তু কিছু কারণে যেটা হচ্ছে কি বলবো যে প্রশাসনের অসহযোগিতার কারণে পৌরসভার কাজও বিঘ্নিত সৃষ্টি হচ্ছে। ধীরগতির কথা বলছে, আমি একটু জানতে চাই আপনার কাছে যে আমরা প্রায় প্রতি বছরে নানান ধরনের দুর্যোগ ঘূর্ণিঝড়ের কিন্তু আসলে কবলে পড়ে বাগেরহাটের প্রান্তিক মানুষজন। তার থেকে উত্তরণে বছরব্যাপী কাজটি আসলে কেমন চলে ক্ষয়ক্ষতি কমানোর জন্য? আসলে যেন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সাইক্লোন শেল্টার তৈরি করা হচ্ছে, পাশাপাশি তারা এবং এটা হচ্ছে কন্টিনিউ প্রসেস, যেটা হচ্ছে বিগত দিনে আমরা দেখেছি যেন বিগত 17 বছরে বাগেরহাটে তেমন কোনো উন্নয়নের কাজ হয়নি। 5 তারিখের পরে কিছু উন্নয়নের কাজ এখন হচ্ছে এবং আশা রাখি যেন আগামীতে যে নতুন সরকার আসবেন এই কাজটি অব্যাহত রাখবে এবং বাগেরহাটের বিশেষ করে বাগেরহাটের যে সিডর আইলা এলাকা এবং এই এলাকার দিকে এই সরকার নজর দিবেন বলে আমরা আশা রাখি। আগামী দিনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা এসব বিষয়ে নজর দেবেন, সেটির কথা তিনি বলছেন। আমি আরেকটু ছোট করে জানতে চাই যে প্রতি বছর তো নানান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আসলে এই জায়গাটি বাগেরহাট এলাকার মানুষ সে কবলে পড়েন। এখানকার অনেক খাল আমরা শুনেছি, জানি যে এখানে দখল হয়ে আছে। কী অবস্থা নদী খালগুলোর কী অবস্থা? অনেক ধন্যবাদ সময় টিভিকে এরকম একটা সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করার জন্য। আমাদের কথাগুলো আমরা বলতে পারছি। তো আসলে নদী খাল, এখানে অনেক নদী খাল ভরাট হয়ে গিয়েছে, আবার কিছু কিছু দখল করে দখলদাররা তাদের আয়ত্তে নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে, যেটা পরিবেশ এবং প্রতিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনি জানেন অপার সম্ভাবনা আমার এই বাগেরহাট জেলা, এখানে প্রতিনিয়ত সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়, কিন্তু আবার সেগুলো বন্ধ করা হয়। যেমন পর্যটন শিল্প দিয়ে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন করা সম্ভব, যেটি প্রকৃতপক্ষে হচ্ছে না। বাট সিডর আইলায় যে সমস্ত জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের, সেই মানুষের জায়গায় টেকসই বেড়িবাঁধ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, সেটি হচ্ছে বেড়িবাঁধের দাবি রয়েছে, সেটি হচ্ছে আপনার কাছে আবারও আসবো। আমরা একটু নির্বাচন নিয়ে আরেকটু কথা বলতে চাই। এখানে অনেক মানুষ আমরা দেখছি, বিশেষত তরুণ ভোটারদের কিন্তু আমরা দেখছি। একটু ছোট করে জানতে চাই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট খুবই সন্নিকটে, কেমন প্রার্থী চান, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? জি আলহামদুলিল্লাহ, আমাদের এখানে নির্বাচন পরিবেশ খুবই ভালো, কিন্তু আমরা চাই নতুন ভোটার, যেহেতু নতুন ভালো প্রার্থী চাই, ভালো প্রার্থীকে আমরা ভোট দেব। নতুন ভোটার আপনার কেমন প্রার্থী আসলে? প্রার্থী বলতে আমরা প্রার্থী চাই যিনি আমাদের বাগেরহাটের উন্নয়ন করবে এবং শিক্ষা খাতের ধরেন বিভিন্ন, আমরা তো নতুন প্রার্থী, আমরা স্টুডেন্ট মানুষ, আমাদের শিক্ষা খাতের বিভিন্ন আমরা উন্নয়ন চাই এবং আমাদের গ্রাম পর্যায়ে যে স্কুল প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিষ্ঠানগুলোর উন্নতি চাই বা ভবনগুলোর আমরা নতুন ভবন চাচ্ছি আর কি। নতুন ভবন চাচ্ছেন। শিক্ষাক্ষেত্রে কেমন পরিবেশ দেখছেন নির্বাচনে? শিক্ষাক্ষেত্রে নির্বাচনে বর্তমানে আমরা শুনছিলাম তরুণ ভোটার যারা রয়েছেন এবারই প্রথম ভোট দেবেন, তাদের কথা শুনছিলাম, তাদের নানান দাবি রয়েছে। সেই দাবিগুলো আসলে তারা যারা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন তাদের কাছে তাদের সেই প্রত্যাশার জায়গা রয়েছে। দর্শক, আমরা জানি যে সারা দেশব্যাপী কিন্তু নির্বাচনী হাওয়া বইছে, আমেজ বইছে। আমরা একটু যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে রয়েছেন আমার সহকর্মী জিতেন বড়ুয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে। 2,69,956 বর্গ কিলোমিটার খাগড়াছড়ি পার্বত্য এ জেলার 298 নং সংসদীয় আসনে মোট ভোটার 5,45,688 জন। এর মধ্যে পুরুষ 2,76,013 জন, নারী ভোটার 2,69,671 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 জন। এবার নতুন ভোটার হয়েছে প্রায় 27,000-এর মতো। খাগড়াছড়ি এই একমাত্র পার্বত্য আসনটিতে 16 জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন। এর মধ্যে 15 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে 8 জনের প্রার্থিতা বাতিল হয়েছে। এর মধ্যে বৈধ প্রার্থী হিসাবে রয়েছেন বিএনপির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জামাতি ইসলামীর অ্যাডভোকেট ইয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রাজা, তারপরে ইসলামী আন্দোলনের মাওলানা কাউসার আজিমি, মাইনরিটি পার্টির উশিপ্রু মার্মা, ইনসানিয়াত বাংলাদেশের নুরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে রয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা। খাগড়াছড়ি এই আসনটি বিগত সময়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রার্থীরাই জয় হয়ে আসছিলেন। 2001 সালে বিএনপি একবারে এই আসনটিতে জয় লাভ করেছে। বর্তমানে 24-এর
5ই আগস্টের পর থেকে বিএনপি এবং জামাতে ইসলামী এই আসনটি দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই আসনটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি যিনি রক্ষা করবেন তিনি এই ঠিক আছে। আমরা খাগড়াছড়ির নির্বাচনী পরিবেশটা জানছিলাম, এখন আমরা আবারও ফিরে আসতে চাই বাগেরহাটে। আমরা নদী খাল নিয়ে কথা বলছিলাম, বেড়িবাঁধ নিয়ে কথা বলছিলাম, মানুষের অভিযোগের জায়গা কিন্তু রয়েছে। আমি আরেকটু জানতে চাই, কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই, যে অনেক খাল নদী সেই জায়গাগুলো কেমন, খননের কি অবস্থা আপনাদের বাগেরহাটে? এইখানে হলো পানি নিষ্কাশনের ব্যবস্থা খুবই খারাপ। আমাদের খালগুলা দীর্ঘদিন সংস্কারের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এইগুলা সংস্কার না হলে বন্যায় এলাকা প্লাবিত হয়, এটা ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রতি বছর যখন দুর্যোগ আসে তখন একটি বড় ধরনের একটি বিপর্যয় দেখা দেয়। এটা আসলে বছরব্যাপী প্রশাসন কি কাজ করে না, আপনাদের নজরে পড়ে না যে খালগুলো নদীগুলো যাতে করে আর একটু নাব্যতা সৃষ্টি করা যায়? আসলে আমরা তো এতদিন বন্দি দশায় ছিলাম, হ্যাঁ, যে কারণে হচ্ছে আমরা চাইলেও অনেক কিছু ইচ্ছা করে বলতে পারি নাই। আমরা বাক প্রতিবন্ধী হিসাবে জীবনযাপন করছি। আমি যদিও স্বাস্থ্য রিলেটেড, আমি ডক্টর শরীফ তুহিন। স্বাস্থ্য খাতে যে পরিমাণে দুর্নীতি বাংলাদেশে হয় এটা কল্পনাতীত। আমাদের দেশে ইকুইপমেন্ট আছে, আমাদের দেশে ডক্টর আছে, কিন্তু সার্ভিসটা সেইভাবে নাই, যার জন্য আমরা মূলত সাধারণ মানুষ আজকে ভোগান্তির শিকার। আমি স্বাস্থ্য রিলেটেড কথাই বলছি, যে কারণে আমাদের উচিত হচ্ছে স্বাস্থ্য খাতে অনেক পরিবর্তন আনা, আমূল পরিবর্তন আনা, যেটা খুবই প্রয়োজনীয় একটা আমাদের মৌলিক চাহিদা। আশা করি আমাদের পরবর্তীতে যে সরকার বাংলাদেশকে লিড দিবেন, এনারা স্বাস্থ্যের উপরে একটা আন্তরিক ভূমিকা পালন করবে। ধন্যবাদ। শুনছিলাম একই সঙ্গে কিন্তু আসলে মানুষ নানান অভিযোগের কথা বলছে। আপনার কাছে আরেকটু আসতে চাই, আবার যেরকম খালনে শুনছিলাম উনি যেমন বলছিলেন যে এটি আসলে প্রশাসন কাজ করে না, সড়কগুলোর কি অবস্থা, যোগাযোগের কি অবস্থা আসলে বাগেরহাটে? বিগত দিনে সড়কের 16-17 বছরে কোনো কাজ হয় নাই। এখন কিছু কাজ নতুন সরকারের কাছে তো আমরা আশা করি। আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। এখান থেকে একটা রুগী যদি যেতে হয়, অসুস্থ একটা রুগী, আমরা জেলা সদরে যেতে সে পথেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমাদের সড়কের দিকে একটু বেশি নজর দেওয়া উচিত। নতুন সরকারের কাছে আমাদের রেসপেক্ট থাকবে, তারা যেন যোগাযোগ ব্যবস্থা একটু ভালো দেখে। যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো থাকে তেমন প্রত্যাশার কথা কিন্তু তারা বলছে। এখানে অনেক মানুষ আছেন, আমি একটু কথা বলতে চাই যে বাগেরহাটে রাস্তা কি অবস্থা, যোগাযোগ ব্যবস্থা কি অবস্থা? রেল সংযোগ তো আপনাদের এখানে নেই, বিমানবন্দর হওয়ার কথা ছিল, সেটি কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। বাগেরহাটের রেল পূর্ণ দীর্ঘ অনেক দিনের আমাদের স্বপ্ন। আগে রেল লাইন ছিল, এখন সেগুলো সব আওয়ামী লীগের আমলে তুলে নিয়ে গেছে। এটা আমাদের পূর্ব পরিচিত যে রেল লাইনটা, আমরা এটা চাই, আমরা আশাবাদী, এবং আমরা বাগেরহাটে এয়ারপোর্ট চাই, যাতে আমরা অনেক আশাবাদী। এবং সামনে যে নির্বাচন আসতেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আশা করি জিতবো এবং জিতে এসব কাজ সব সংস্কার করে উন্নত রাষ্ট্রে পরিণত করব। উন্নত রাষ্ট্র গঠিত হবে, একই সঙ্গে বাগেরহাটও উন্নত হবে, তেমন প্রত্যাশা কিন্তু আসলে মানুষের রয়েছে। আমি আরও কয়েকজন মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই যে বাগেরহাটের প্রত্যন্ত এলাকাতে বেশ যারা একটু পাশের যে উপজেলাগুলোতে রয়েছে, নানান ধরনের সংকটের মধ্যে রয়েছে উপকূলীয় উপজেলাগুলো, সেখানে আসলে কী অবস্থা, যোগাযোগগুলোর কী অবস্থা একটু প্রত্যন্ত জায়গায়? প্রত্যন্ত অঞ্চলে বাগেরহাট থেকে আমরা অন্যান্য যে জেলাগুলো, এগুলোতে পিছিয়ে আছি। শুধু যোগাযোগের জন্য রেল লাইন নাই, এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এইসবের জন্য দেখা যাচ্ছে এবার লবণাক্ততা, সব কারণে মিলিয়ে আমরা অন্যান্য জেলা থেকে অনেকটা পিছিয়ে। দেখে যদি সরকার ভ্রুক্ষেপ করে এবং এ ব্যাপারে যদি যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেয়, তাহলে আমাদের এটা অনেক ডেভেলপ করা পসিবল। সবারই প্রত্যাশা আসলে যে দীর্ঘদিন পরে আসলে যেই কথাগুলো আসছে সেই সব সমস্যার সমাধান হবে। আপনার কাছে আরেকটু আসতে চাই, আমরা এর আগে বসে বলুন প্লিজ। আমরা শুনছিলাম যে পানির, সুপেয় পানির, খাবার পানি, সুপেয় পানির সংকট রয়েছে। আমরা জানি যোগাযোগ ব্যবস্থা নিয়ে আমরা কথা বলছিলাম যে একটি বেহাল দশা। এইসব বিষয়ে প্রশাসনের নজরদারি বা সুপেয় পানি বা লবণাক্ততা কমানোর জন্য যেই কার্যকর পদক্ষেপ দরকার দীর্ঘমেয়াদী, সেটি কতটুকু আছে? এটি আসলে দীর্ঘদিন কোনো ভালো পরিকল্পনা আমাদের দেশে নাই। যেমন পানির অপর নাম জীবন। আমাদের খাবার পানির বাগেরহাট আমাদের এই অঞ্চলে প্রচণ্ড সংকট। এক বৃষ্টির পানির জন্য ভরসা, সেটা তো সারা বছর পায় না। মাটির টিউবওয়েল বসালে আর্সেনিক, সাধারণ মানুষের খাবার পানির চরম সংকট। কিন্তু সরকারের এরকম বড় ধরনের উদ্যোগ নাই যে খাবার পানির সংকট কিভাবে সাধারণ এটা দূর করা হবে। এইটা আমি চাই আপনাদের মাধ্যমে
যে আগামীতে যে সরকার আসবে একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করে এই ধরনের খাবার পানির সংকটটা অন্তত সমাধান করবে। যোগাযোগ ব্যবস্থা আমাদের মোটামুটি ভালো ছিল বিগত দিনে, কিন্তু দীর্ঘদিন এটা সংস্কার করার কারণে আমাদের যোগাযোগ অবস্থা বেহাল অবস্থা। রাস্তা সংস্কার না হওয়ার কারণে বেহাল অবস্থা। আমরা জানি যে 94 সাল থেকে এখানে প্রকল্প পাশ হয়েছে যে বিমানবন্দর হবে, এখন পর্যন্ত সেটি আপনারা পাননি। এখন যারা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে চান তাদের ইশতেহারে কি এই বিষয়গুলো আছে, যেসব আপনারা যে অভিযোগগুলো করছেন? এই অভিযোগগুলো প্রত্যেক নির্বাচনী ইশতেহার তো সমস্ত ভালো কাজের উপরেই ইশতেহারগুলো দেওয়া থাকে। এই উন্নয়ন বিএনপির এই যে বিমানবন্দর, এটা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজ সাহেবের উদ্যোগেই মূলত বিমানবন্দরটার হয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার কারণে বিমানবন্দর সেভাবে স্থগিত হয়েছে। এই এলাকার প্রাণের দাবি যে অনতিবিলম্বে এখানে যেন এই বন্দরের সাথে বিমানবন্দর যত পর্যটনের সাথে বিমানবন্দর যত দ্রুত সম্ভব চালু করে, এবং আমাদের বিএনপির জাতীয়তাবাদী দলের ইচ্ছা এখানে অনতিবিলম্বে তারা যদি সরকারে আসে তারা অনতিবিলম্বে যারা আসলে যারা ক্ষমতা আসবে নির্বাচিত হবেন তারা যাতে করে দ্রুত সময়ের মধ্যে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করেন তেমন কথা শুনছি। আমি আর একটু কথা বলতে চাই মোংলা বন্দর নিয়ে একটু কথা বলতে চাই, আমি যোগাযোগ নিয়ে একটু কথা বলতে চাই। মোংলা আমরা জানি যে দ্বিতীয় বৃহত্তম এটি নদী বন্দর, এটা খুবই দারুণ জায়গা, দারুণ সম্ভাবনার জায়গা, আর সেটি কতটুকু কাজে লাগাতে পারছে আসলে বাগেরহাট? সত্যি কথা বলতে মোংলা সমুদ্র বন্দর হচ্ছে বাগেরহাট মানুষের একটা স্বপ্নের জায়গা, একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল। সেই তুলনায় মোংলা সমুদ্র বন্দরে তেমন কোনো উন্নয়ন আমাদের চোখে পড়ে না। তারপরে হচ্ছে রাস্তাঘাটের যে বেহাল দশা, সেই রাস্তাঘাটে হচ্ছে মানুষ চলাচল করতে পারে না ঠিকমতো। এর আগে আমরা শুনেছিলাম যে 6 লেনের রাস্তা হবে, সেটা আদৌ হয়নি। তারপরে একটা পর্যটন কেন্দ্রর খুব সম্ভাবনার একটা জায়গা ছিল, কিন্তু পর্যটকদের ভালো কোনো থাকার ব্যবস্থা নেই, তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই সেখানে। তারপর যে নদীটা দেখি আমরা, সেই নদীর নাব্যতা দিন দিন হারিয়ে যাচ্ছে ড্রেজিংয়ের অভাবে, সেই ড্রেজিংটাও আমরা দেখি না করতে। তারপরে হচ্ছে একটা নদী আছে, এপার থেকে ওপারে মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়, সেইখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, আমরা সেটাও এখন দেখি না। মানে অনেক এলাকা তো মানে সড়ক পথ নেই, আপনি যেরকম বলছেন। একই সঙ্গে অনেক জায়গায় নাব্যতা সংকটের ফলে যেই যোগাযোগের জায়গাটি সেটিও ব্যাঘাত যেমন ঘটছে, ব্যবসা বাণিজ্য ব্যাঘাত ঘটছে। প্রশাসনের নজরদারিটা কেমন আসে? প্রশাসনের আসলে যদি নজরদারি থাকতো তাহলে তো সব কিছুরই উন্নয়ন হতো। সেরকম আসলে আমরা এখন পর্যন্ত মোংলা সমুদ্র বন্দর নিয়ে মানুষের যে আসার জায়গাটা ছিল সেই জায়গাটা আমরা দেখি না, কারণ তেমন কোনো উন্নয়ন আমাদের চোখেই পড়ে না। নানান অভিযোগ কিন্তু আমরা শুনছি যে চোখে পড়েনি উন্নয়ন, সেটি বলছে। আমি তো আপনার কাছে জানতে চাই, যারা নির্বাচিত হবেন তাদের কাছে আপনার মোটা দাগের প্রত্যাশাটা আসলে কি? আমরা প্রত্যাশা করি আমাদেরকে যাতে আগামীতে যাতে নির্বাচিত হয়ে আসবেন তারা যেন আমাদের এই যে অভিযোগগুলো আপনাদের মাধ্যমে সময় টিভি যে প্রচার করলো, এটা যেন আগামীতে আমরা এইটার প্রতিফলন দেখতে পাই, যে এগুলি উন্নয়ন হচ্ছে, এই মোংলা বন্দর হচ্ছে, এই সুন্দরবন, এই যতগুলো অভিযোগ আপনাদের কাছে দেওয়া হলো এটা সময় টিভির মাধ্যমে, এটা যেন আগামীতে পরিপূর্ণভাবে এটার একটা বাস্তবায়ন হয়, এটা আমরা বিশেষভাবে আবেদন জানাচ্ছি আপনাদের। আগামী দিনে যাতে করে যে অভিযোগগুলো উঠে আসছে, যে সমস্যার কথাগুলো আসছে, সেগুলো যাতে করে সংকটটি কাটে, সেই প্রত্যাশা কিন্তু মানুষের রয়েছেন। আমি আবার একটু আসতে চাই আমার সহকর্মী আলী আকবর টুটুল আপনার কাছে। নানান অভিযোগের কথা কিন্তু আমরা শুনছিলাম। এখানে দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা যেমন আছে, 60 গম্বুজ মসজিদ, সুন্দরবন, কিন্তু সড়ক যোগাযোগের ব্যবস্থা মানুষ সংকটের কথা বলছেন, লবণাক্ততার কথা আমরা শুনছি, নাব্যতা নেই নদীগুলোতে, খননের কী অবস্থা, সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের কার্যক্রম কেমন? আসলে বিষয়টা হলো যে বাগেরহাটে একটা নদীবন্দর এলাকা, এই এলাকায় কিন্তু আসলে নব্যতা দীর্ঘদিন রয়েছে। সেক্ষেত্রে আসলে যে যখন সরকার খননের উদ্যোগ নেওয়া হয় তখন আমরা দেখেছি যে আসলে যেমন তেমন করে তারা আসলে খনন করে আসলে কাঙ্ক্ষিত আসলে সেবাটা তারা পাচ্ছেন না। আবার দেখা যায় কি যে যারা প্রভাবশালী ক্ষমতায় থাকে তারা কিন্তু আবার দখল করে নিয়ে নেয়, এরপরে কিন্তু নাব্যতা আসলে লেগেই থাকে। এই জায়গাটা যদি বলি যে সুন্দরবনের একেবারে লাগোয়া যে পশুর নদী এবং যে ঘুষিখালী চ্যানেল রয়েছে, এই চ্যানেলের যে নাব্যতা সংকটের কারণে ভিতরে যে 83টি খাল রয়েছে রামপাল মোংলা, এই অঞ্চলটা আসলে প্রতিনিয়ত কিন্তু ভরাট হয়ে যাচ্ছে। একটা দিকে যেমন প্রভাবশালী দখলবাজ, একদিকে অন্যদিকে মাছ চাষের নামে আড়ালে যারা তারা ক্ষমতা প্রভাব খাটিয়ে তারা ইচ্ছা মতো আসলে ব্যবহার করার ক্ষেত্রে আর কি প্রভাবমান খালগুলো যে বাদ দেওয়া হচ্ছে, এই জায়গাটা আসলে সবচেয়ে বড় আমাদের এই অঞ্চলে আসলে মানুষের জন্য সবচেয়ে বড় সংকট রয়েছে। পাশাপাশি যদি বলি যে আসলে যে মোংলা বন্দর কেন্দ্রিক আছে ইপিজেড রয়েছে, মোংলা বন্দর রয়েছে, সম্ভাবনার আসলে অনেক দ্বার রয়েছে। যেহেতু রাজধানীর সাথে কিন্তু বাংলাদেশের রাজধানীর সাথে কিন্তু মোংলা বন্দর সড়ক যোগাযোগ খুব একটা আমূল পরিবর্তন এসেছে। তারপরেও কিন্তু এখানে কিন্তু 6 লেনের রাস্তা হওয়ার কথা থাকলেও কিন্তু আজ পর্যন্ত হয়নি। সেই 84 সালের থেকে যে রাস্তাটা চলছে সেটা খুঁড়িয়ে চলছে। এই
এই জায়গাটা কিন্তু নানান রকম বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আসলে যখন প্রতিবেদন করেছি আমরা দেখেছি যে উপকূলীয় জেলা হিসেবে যে বাগেরহাটের মোড়লগঞ্জে 3টা ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নে একটা ইউনিয়ন রয়েছে সেখানে কিন্তু কোনো পিচের রাস্তা নাই। এই জায়গাটা আসলে এখনও কিন্তু মানুষ আসলে নৌপথে চলাচল করছে, জেলা সদরে আসছে, উপজেলা সদরে যাচ্ছে। আমরা আসলে কাঙ্ক্ষিত সেরকম উন্নয়ন দেখছি না। বেড়িবাঁধের কথা যদি বলি, আসলে এই অঞ্চলটা জোয়ার ভাটার মানুষের পানির উপর নির্ভর করতে হয়। এই জোয়ার ভাটা আসলে যখনই হয় তখন কিন্তু মানুষ আসলে সেরকম তাদের যে কাঙ্ক্ষিত যে সবজি উৎপাদন, কৃষিক্ষেত্রে তারা কিন্তু আসলে অনেকটা সমস্যার সৃষ্টি হয়। এবং চিংড়ি ক্ষেত্রে যদি তারা কিন্তু বছরে কিন্তু হাজার হাজার কোটি টাকা কিন্তু তারা কিন্তু লস এবং লোকসানের মুখে পড়ে। কিন্তু আপনি নানান সংকটের কথা বলছেন, এর থেকে উত্তরণে দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কি আছে প্রশাসনের? হ্যাঁ, এ জায়গা অবশ্যই আছে, কারণ উপকূলীয় এলাকায় যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে আসলে সেই জায়গাটা তারা প্রশাসনের অবশ্যই উদ্যোগ নেওয়া উচিত। তাহলে মানুষের যে কাঙ্ক্ষিত সেই 40 বছরের আগে বা 50 বছরের আগে যেরকম আমূল পরিবর্তন এসেছিল এবং তারা কিন্তু সেটা আসবে, কৃষিক্ষেত্রে ডেভেলপ হবে এবং এখানে মানুষের যে জানমালের আসলে কিন্তু ওটা একটা লাঘব হবে। কারণ হচ্ছে এই অঞ্চলটা আসলে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকা। এই এলাকায় কিন্তু এখন সমসাময়িক সবচেয়ে বড় হলো আসলে বেড়িবাঁধ নির্মাণ এবং এখানে টেকসই যে ঘর নির্মাণ এবং পাশাপাশি যে নদী যে খালগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সম্ভাবনাময়। এই অঞ্চলে আসলে জিআই পণ্য হিসেবে যে আমাদের চিংড়ি রয়েছে এবং সুন্দরবনে কিন্তু মধু রয়েছে। এইটা কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাসে যেমন দুটা প্রাকৃতিক 3টা নিদর্শন রয়েছে, এর ভিতরে কিন্তু একটা ইউনেস্কো ঘোষিত 60 গম্বুজ এবং আপনার সুন্দরবন, এখানে কিন্তু অপার সম্ভাবনাময় রয়েছে। কিন্তু এই জায়গায় আমরা মনে করি যদি যারাই নির্বাচিত হবে এবং প্রতিনিধিরা যারা আসে কথা এবং প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসলে যে উদাসীনতার কারণে কিন্তু আসলে এই জায়গাগুলো থেমে রয়েছে। যদি আগামীতে হয়তো বা কোনো সরকার যদি ক্ষমতায় আসে, যদি এই দিকটাকে তারা যদি লক্ষ্য করে তাহলে এই অঞ্চলের মানুষ আবার নতুন করে দাঁড়াবে এবং তারা কিন্তু আবার নতুন করে বাঁচা শিখবে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে পুরো জেলার বাগেরহাটের যে সম্ভাবনা জায়গাটি, যেটি এটি আরও একটু নজরদারি দিলে পরে, আরও একটু পৃষ্ঠপোষকতা পেলে পরে এটা অনেক আরও এগিয়ে যাবে, মানুষের যে সমস্যা আছে সে সমস্যা কেটে যাবে। আমরা প্রত্যাশার কথা শুনছিলাম। আমরা একটু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই যে বাগেরহাটে স্বাস্থ্য ব্যবস্থার আসলে কী অবস্থার মধ্যে রয়েছে, আপনারা কতটুকু সেবা পান? আসলে বাগেরহাটে আসলে ওইভাবে স্বাস্থ্য সেবা বলতে গেলে নাই। আমাদের চিকিৎসা নিতে হলে খুলনাতে যেতে হয়। তো আমার দাবি থাকবে বাগেরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপন, কারণ এটা অনেক প্রাচীন একটা শহর এবং শিক্ষা খাতেও একই অবস্থা আমাদের। তো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং যদি একটি মেডিকেল কলেজ বাগেরহাটে তৈরি করা হয়, সেক্ষেত্রে আমরা যেমন শিক্ষার দিক থেকেও উপকৃত হব এবং স্বাস্থ্যসেবাও ভালো পাবো। মেডিকেল কলেজের দাবি উঠে আসছে। আমি একটু পেছনে একটু কথা বলতে চাই, যেই হসপিটালগুলোতে আপনারা গেলে পরে স্বাস্থ্যসেবা কেমন পান? ভালো, মোটামুটি ভালো দেয়। ওষুধ থাকলেও ডাক্তার থাকে না, এই ওষুধ নাই। কিন্তু আবার অনেকজনা যারা নিজস্ব তাদেরকে ওষুধ দেয়, কিন্তু অনেক গরিব ঘুরে গেলে তারা ওষুধ পায় না, লিখে দেয় কিনে নাও। নানান অভিযোগ কিন্তু আছে স্বাস্থ্যসেবা নিয়ে। আমরা আরেকটু কথা বলতে চাই, এখানে অনেক মানুষ রয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা আসলে বাগেরহাটে? আমরা জানি 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে, সেখানে গেলে পরে স্বাস্থ্যসেবা কেমন পান, নাকি আবার বাগেরহাটের বাইরে যেতে হয়, আপনাদের অন্য কোনো জেলায় যেতে হয়? ধন্যবাদ সময় টিভিকে। আসলে বাগেরহাটে আমাদের যে 250 শয্যা বিশিষ্ট হসপিটালটা আছে, এখানে স্বাস্থ্যসেবা অপ্রতুল। আমাদের বিভিন্ন সময়ে উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বাগেরহাটের বাইরে যেতে হয় এবং ভালো মানের ডক্টরও আমরা এখানে সব সময় পাই না, যার কারণে ম্যাক্সিমাম সময়ে দেখা গেল যে আমাদের বা খুলনা, ঢাকা এই কেন্দ্রিক হইতে হয়, যার কারণে স্বাস্থ্যসেবাটা নিয়ে আমরা এখনও সন্তুষ্ট নই। স্বাস্থ্যসেবা নিয়ে কিন্তু অভিযোগের জায়গাটি আমরা শুনছি। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা হসপিটালে গেলে পরে চিকিৎসা স্বাস্থ্যসেবা আসলে কেমন পান, নাকি বাগেরহাটের বাইরে যেতে হয়? আমরা বাগেরহাটের যে আমাদের সদর হাসপাতাল আছে সেখানে প্রচুর রুগীর চাপ, রুগী যে পরিমাণ রুগী হয় উপরে চিকিৎসা সেবা পাওয়া যায় না। আমাদের একটু ভালো টেস্টের জন্য খুলনায় যেতে হয়, বা আমাদের যে পরিমাণের রুগী মেসেতে থাকে, বেডের সংকট আর চিকিৎসকেরও অনেক সংকট, তাতে আমাকে ভোগান্তি হয় অনেক। চিকিৎসক মনে পাওয়া যায় না, জি ভালো চিকিৎসা পাওয়া যায় না। যদি কোনো একটু বেশি সমস্যা হয় তারা রুগী রাখতেই চায় না, তারা খুলনায় ট্রান্সফার করে দেয়। যে কোনো কারণে একটু সমস্যা, মানে ডাক্তার তো পাওয়াই যায় না, অল টাইম যখনই যায় ডাক্তার পাওয়া যায় না, রুগী বেশিরভাগই হেনস্থা হয়। তারপর রুগীকে বিভিন্ন সময় বেশি টাকা দেওয়া লাগে,
আর একটু বড় একটু সমস্যা হইলে সব খুলনা ট্রান্সফার করে দেয়, এখানে রাখতেই চায় না। আমরা শুনছি আসলে এখানে যারা মানুষ রয়েছেন তারা বলছেন যে বাগেরহাটে যে হসপিটাল সেখান থেকে আসলে খুলনা বা অন্যান্য জায়গায় ট্রান্সফার করে চিকিৎসকরা, অর্থাৎ এই জায়গাটিতে যে চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু মানুষ খুব একটা সন্তুষ্ট নন। আমরা শিক্ষা নিয়ে কথা বলতে চাই, আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলতে চাই। আপনাদের সন্তানরা তো পড়াশোনা করে খুলনায়, খুলনার শিক্ষা ব্যবস্থার কি অবস্থা সব মিলিয়ে, বাগেরহাটের শিক্ষা ব্যবস্থা কি? আমরা জানি যে খুলনায় বিশ্ববিদ্যালয় আছে বেশ কিছু, আপনাদের থেকে বেশি দূরত্বও না, কিন্তু এখানকার স্কুল কলেজ কেমন, মানসিক বিকাশের জায়গাটি কেমন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে 16 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, এরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা অত্যন্ত খারাপ। আমাদের এখানে যত যে শিক্ষকরা আছেন এনারাও একটা শিক্ষকরা সিন্ডিকেট করে এনাদের প্রাইভেট পড়ানোর ব্যবস্থা করতে হয়, তা নাহলে শিক্ষা সাধারণ ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে না। বইয়েরও অভাব আছে অনেক, এদিকে অধিকাংশ মানুষই গরিব দারিদ্র, বই কিনতে পারে না। এজন্য শিক্ষার দিক থেকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে করে শিক্ষার দিকে ভালোভাবে খেয়াল দেয় আর কি, নজর দেন। শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য সরকারের তদারকির কথা তারা বলছেন। আমরা একটু কথা বলতে চাই নারীর ক্ষমতায়ন, নারী উদ্যোক্তাদের নিরাপত্তা বাগেরহাটে আসলে কি অবস্থার মধ্যে রয়েছে? খাজা খানজাহান আলী রহমতুল্লাহর পূর্ণভূমি বাগেরহাটে আজকে আমরা নারীর বিষয় নিয়ে যে কথাগুলো বলতে চাই। আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত বাল্যবিবাহের পরিমাণ এত বেশি, নারীর প্রতি সহিংসতা এত বেশি হয় যে কারণে নারীরা আসলে নিজের মনের কথা প্রকাশ করার জায়গা খুঁজে পায় না। আবার অর্থনৈতিকভাবে নারীরা এতই দুর্বল যে কারণে রাজনৈতিক অঙ্গনে নারীদের অবস্থান নারীরা তৈরি করতে পারছে না। যে কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায়, পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় নারীরা আসলে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারছে না। অনেক জায়গায় আমরা নারী উদ্যোক্তাদের দেখি, সেখানে সরকারের পৃষ্ঠপোষকতার জায়গাটি কেমন? না, সেখানে শুধু নারী উদ্যোক্তাদের বিভিন্ন স্টল দেওয়ার জন্য, বিভিন্ন মেলায় যখন স্টলের প্রয়োজন হয় তখন নারীদের ডাকে, বাট নারীদের যে আর্থিক সহযোগিতা দিয়ে, তাদেরকে আর্থিক লোন দিয়ে বা সহজ শর্তে লোন দিয়ে তাদেরকে আরও উৎসাহিত করবে, সেই ব্যবস্থা কিন্তু আমাদের সমাজে, আমাদের বাগেরহাটে এখনও তৈরি হয়নি। অনেক ব্যাংক বলে যে সহজ শর্তে ঋণ দেবো না, তখন সরকারি দুজন গ্রান্টেড লাগবে, মানে জায়গার দলিল লাগবে, ট্রেড লাইসেন্স লাগবে, অনেক রকম ফর্দ দেয়, যেখানে নারী উদ্যোক্তারা নিষ্ক্রিয় হয়ে যায়। নানান ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং একই সঙ্গে পৃষ্ঠপোষকতার অভাবে নারী উদ্যোক্তারা সেইভাবে আসলে যতটুকু অগ্রসর হওয়ার কথা ততটুকু পারছে না, এমন অভিযোগের কথা আমরা শুনছি। আমরা আরও কয়েকজন মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। বাগেরহাট তো একটু সম্ভাবনাময় জায়গা, একেবারে খুলনার খুব কাছে, বিভাগীয় শহর খুব কাছের জেলা। এখানে কর্মসংস্থান আসলে কেমন, কোনো সরকারি বেসরকারি কারখানা প্রতিষ্ঠান কেমন গড়ে উঠেছে? ধন্যবাদ সময় টিভি। বাগেরহাটের মানুষজন ম্যাক্সিমামই বেকার এবং বাগেরহাটের লোকজন ওই তাদের ব্যবসার উৎস হচ্ছে চিংড়ি মাছ, ঘেরবেড়ি, এছাড়া অফিস আদালত কলকারখানা তেমন কিছুই নাই। আমরা চাই আগামী নির্বাচনের পরে যদি বাগেরহাটে কর্মসংস্থানের জন্য যদি একটা মিল বা যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল কোনো কিছু তৈরি হয়, তাহলে মনে হয় বাগেরহাটের লোকজন কিছু কর্মসংস্থান হবে। তারপরও বেসিক্যালি বাগেরহাটের লোকজন চিংড়ি মাছের উপরে নির্ভরশীল এবং মাছের ব্যবসার উপরে এরা খুব নির্ভরশীল। আমরা কর্মসংস্থানের কথা শুনছি যে কর্মসংস্থানের এই জায়গাটিতে অপ্রতুল অবস্থার মধ্যে রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি অবস্থা, নতুন কর্মসংস্থান তৈরিতে কেমন উদ্যোগ দেখছেন? আসলে বাগেরহাট জেলায় খানজাহানের স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলা, এখানে অপার সম্ভাবনাময় অবস্থানে ভৌগোলিকগত দিক থেকে কেমন চিংড়ি চাষ, তারপর আমাদের রয়েছে দ্বিতীয় বৃহত্তর সমুদ্র বন্দর মংলা পোর্ট। কর্মসংস্থানের জায়গাটি আমি একটু আপনার কাছে আসতে চাই যে কর্মসংস্থানের জায়গাটি কেমন, নারীদের জন্য বিশেষত কর্মসংস্থান বা প্রতিষ্ঠানগুলো কেমন রয়েছে বাগেরহাটে? এটা খুব নারীদের জন্য তেমন ভালো কিছু নেই। নারীরা আপনার এই যে কর্মের জন্য তো খুঁজে বেড়ায়, কিন্তু তেমন কোনো সংস্থান মহিলাদের নাই, ব্যবস্থা নাই। বাগেরহাটে অফিস আদালত বা ওই আপনার কোনো ইটি ইন্ডাস্ট্রি এই ধরনের হইলে তো মহিলাদের জন্য সুবিধা হয়, এগুলো কিছুই নেই বাগেরহাটে। আমরা শুনছি যে বাগেরহাটে যে বিশেষত নারীদের জন্য যে কর্মসংস্থানের জায়গা সেটির অপ্রতুলতার কথা আমরা শুনছি। একই সঙ্গে
যেই শিল্পনগরী বা এখানে যেই ব্যবস্থা গড়ে ওঠার কথা সেটা এখন পর্যন্ত হয়নি। আপনার কাছে একটু জানতে চাই যে বাগেরহাট তো একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা ঐতিহাসিকভাবেই, কর্মসংস্থানের জায়গাটি কেমন, অর্থনৈতিকভাবে কেমন সমৃদ্ধ হলো মানুষ? বাগেরহাটে অর্থনৈতিকভাবে খুব ভালো সমর্থন হয়নি। বাগেরহাটের অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য খুবই সচ্ছল। এখানে খুব ভালো কোনো শিল্পপতি নাই, ভালো কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আগামী দিনে যারা নির্বাচিত হবেন তারা সেই বিষয়ে তদারকি করবেন, গুরুত্ব দেবেন, পৃষ্ঠপোষকতা করবেন সরকার, তেমন প্রত্যাশার কথা কিন্তু আমরা শুনছি। আমরা আর একটু কথা বলতে চাই, আমরা ঘুরে ফিরেই যেটি আসলো যে এই বাগেরহাটে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা কিন্তু কথা আমরা শুনলাম, যে 250 শয্যা বিশিষ্ট হসপিটাল যেটি আছে সেখানেও কিন্তু মানুষ চিকিৎসা পাচ্ছেন না সেই অর্থে। আমরা একটু আরেকটু জানতে চাই, যোগাযোগের ব্যবস্থার কথা আমরা শুনলাম, বিশেষত প্রত্যন্ত এলাকাগুলোতে তারা আসলে হসপিটালে আসতে গেলে আবার যদি খুলনায় যেতে হয়, কি অবস্থার মধ্যে আসলে আছে? আসসালামু আলাইকুম। বসে বলুন প্লিজ। আমাদের 5টি মৌলিক চাহিদা আছে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা এই যে খাদ্য যে গ্রহণ করি, অস্বাস্থ্যকর খাদ্য, কারণ কৃত্রিম চাষের মাধ্যমে যে কৃত্রিম সার এগুলি প্রয়োগ করা হয়, যার কারণে আমাদের স্বাস্থ্য ভেঙে পড়ে। আমাদের এখানে এমন কোনো ভালো স্বাস্থ্য কমপ্লেক্স নাই। কচু একটা আছে, তার যে দৈন্য দশা, সেখানে অ্যাম্বুলেন্স নাই। দেখা যাচ্ছে সেখানে এমন একটা অবস্থা হয় যে জ্বরের জন্য গেলাম প্যারাসিটামল, পেটে ব্যথার জন্য অ্যান্টাসিড, এই ছাড়া তেমন কিছু নেই। এরপরে রেফার্ট করে দেওয়া হয় বাগেরহাট থেকে কেন রেফার্ট করে দিল আমাদের খুলনায়। এখানে বাগেরহাটও তেমন কোনো শিক্ষা ব্যবস্থা নাই, যার বাগেরহাটে আপনি বলছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর খুবই বেহাল দশা। জি, আমরা আরও কথা বলতে চাই। আমরা একটু কর্মসংস্থান নিয়ে কথা বলছিলাম এর আগে। যুবকদের জন্য আসলে কর্মসংস্থান কেমন এখন পর্যন্ত তৈরি হলো? আচ্ছা, ধন্যবাদ। বাগেরহাটে আসলে আমাদের এখানে নতুন নতুন কোনো সম্ভাবনাময় যে মিল ফ্যাক্টরি এই জাতীয় কোনো কিছু ওইভাবে তৈরি হচ্ছে না। পাশাপাশি বাগেরহাটের যে উন্নয়নের যে ধারা, সেটা তো গত 15-17 বছর ধরেই ওইভাবে অবহেলিত আমরা বাগেরহাট এই জনপদ। মোটামুটি এখন আমাদের যে অবস্থা, তাতে নতুন যারা সরকার আসবে তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা যে বাগেরহাটে যুবকদের জন্য যাতে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবেন যারা আগামী দিনে নির্বাচিত হবেন, তেমন প্রত্যাশার কথা শুনছি। আমরা একটু অনেক তরুণ ভোটারদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি দু একজনের সঙ্গে একটু কথা বলতে, যদি একটু দাঁড়িয়ে একটু সামনে আসেন প্লিজ। আমরা একটু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই, যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমরা যেরকম দেখি আসলে মাদকের কি অবস্থা, এই বাগেরহাটে নিরাপত্তা কেমন সার্বিক? আমাদের বাগেরহাটে মাদকটা অনেকটাই কম আছে এখন, কিন্তু কিছু তারপর আমাদের তৎপরতা বাড়ানোর প্রয়োজন আছে। এখন মাদকের থেকে আবার আমাদের মোবাইলে আসক্ত শিশুদের লেখাপড়ায় অনেক ব্যাঘাত ঘটাচ্ছে। তাই আমার মতামত হচ্ছে যে মাদক এবং এই মোবাইল দুটো আসক্ত থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে মেইন করে আমাদের শিক্ষক এবং পিতামাতা সবাইকে একটু অগ্রসর হতে হবে, এবং সমাজের সবাইকেই অগ্রসর হতে হবে এটার বিষয়ে। সবাইকে অগ্রসর হওয়ার কথা বলছেন, অর্থাৎ সবাইকে সচেতন হওয়ার কথা বলছেন। আমি একটু আর দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। নির্বাচন একেবারেই সন্নিকটে, কেমন প্রার্থী আসলে আপনারা বেছে নেবেন? ভোট দিতে নিশ্চয়ই যাবেন। নির্বাচনে মনে করেন যে সঠিকভাবে ভোটটা হয়, আমরা এটা আশা করি। ঠিক আছে, সঠিকভাবে ভোট হলে আমরা নিশ্চয়ই ভোট দিতে যাবো। সুষ্ঠুভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ মানুষ যাকে ভোট দিয়ে বিজয়ী করতে চান সেই পরিবেশ যাতে নিশ্চিত থাকে, সেই কথা কিন্তু আসলে তারা বলছেন। ঘুরে ফিরে কিন্তু সেই কথা আসে। আপনার কাছে একটু জানতে চাই যে পরিবেশ কেমন দেখছেন, নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন, প্রার্থীদেরকে বাছাই করার ক্ষেত্রে কোন বিষয়ে গুরুত্ব দেবেন? নির্বাচনী পরিবেশটা খুব ভালো দেখছি, আর আগামী নির্বাচন সামনে সুস্থ ভালো নির্বাচন হবে, এটা আমরা আশা করি। সবারই কিন্তু আসলে সেই একই রকমের প্রত্যাশা যে আগামী দিনে যারা বিজয়ী হবেন তারা এই জনপদের মানুষদের জন্য কাজ করবেন, তেমন প্রত্যাশার কথা কিন্তু আসলে এই আজকের এই চায়ের আড্ডার যে মানুষজন তাদের মুখ থেকে কিন্তু সেই কথাই উঠে আসলো। একই সঙ্গে বাগেরহাটের সমস্যা যেগুলো রয়েছে তার থেকে সমাধানের যে উত্তরণের যে পথ, সেটিও কিন্তু আসলে তারা বাতলে দিলেন। দর্শক, প্রতিদিন ঠিক বিকেল 5টায় নির্বাচনের পথচলা নিয়ে আপনাদের সামনে হাজির হই। আগামীকাল আমরা থাকবো পিরোজপুরে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।